আমার সকল দর্শক বন্ধুদের শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, শুরু হয়ে গেছে ভাদ্র মাস, আর ভাদ্র মাস মানেই আমাদের সকলের যেটা সবথেকে বেশি মনে আসে সেটা হলো কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা, যা সকল কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের একটি উৎসব। তো অনেকেরই মনে প্রশ্ন দেখা দিচ্ছে যে এই বছর কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। তো বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি, এবছর অর্থাৎ 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক সময়সূচি নিয়ে আমি একটি ভিডিও অলরেডি পোস্ট করে রেখেছি। তাই যদি জন্মাষ্টমীর ডেট টাইম নিয়ে কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। তো যারা জন্মাষ্টমীর ব্রত রাখবে ভাবছো, তাদের জন্মাষ্টমীর দিন কি কি করতে হবে এবং এদিন বাড়িতে গোপালের কিভাবে পুজো করবে, জন্মাষ্টমী করলে কি কি খাওয়া যেতে পারে এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, ঠিক সেই শুভক্ষণে জন্মাষ্টমী পালিত হয়। এটা হিন্দু ধর্মাবলম্বীদের, বিশেষত বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। কৃষ্ণ জন্মাষ্টমী নানাভাবে পালন করা হয়ে থাকে, তবে জন্মাষ্টমী পালন করলে কিছু নিয়ম আছে যেগুলি মানতেই হয়। যেমন আগের দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর পর দিনও নিরামিষ খেতে হয়। আর জন্মাষ্টমীর দিন 4 বার ভগবানের পুজো অতি অবশ্যই করতে হবে। যেমন ব্রহ্ম মুহূর্তে দুপুর 12টার পর, সন্ধেবেলা অর্থাৎ রাত্রি 8টায় এবং মধ্যরাত্রি অর্থাৎ রাত 12টার সময়। পুজোর আগের দিন বাড়ির আশপাশ এবং বাড়ির ঠাকুর ঘর সব পরিষ্কার করে মুছে রাখতে হবে এবং পরিষ্কার করে রাখতে হবে। ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চের সামনে সুন্দরভাবে আলপনা দিতে হবে। পুজোর দিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন খুব সকালে শয্যা ত্যাগ করতে হবে এবং স্নান করে নিতে হবে। এরপর কপালে গোপীচন্দন দিয়ে তিলক কেটে নিতে হবে। তারপর ঠাকুর ঘরে গিয়ে এবং তুলসী মঞ্চে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। এরপর একটা চৌকি পেতে তার উপর সাদা বা হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে তার উপর চাল ও ফুল একটু ছড়িয়ে দিয়ে আসন প্রস্তুত করতে হবে। তারপর বাড়িতে যদি লাড্ডু গোপাল বা ভগবান কৃষ্ণের বিগ্রহ থাকে, সেই বিগ্রহটি আসনের উপর বসাতে হবে। এরপর আচমন করে সুগন্ধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে আরতি করতে হবে। একইভাবে দুপুরেও ভোগ নিবেদন করে আরতি করতে হবে এবং সন্ধ্যায় গোপাল এবং রাধা মাধবকে একটি পাত্রে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাতে হবে। পরে আবার সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হবে। মানা হয় যে এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই একখানি নতুন পোশাক অবশ্যই পরাতে হবে। খুব ভালো হয় যদি সাথে একটি নতুন বাঁশরি গোপালকে নিবেদন করা যায়। মনে করা হয় কৃষ্ণের এবং গোপালের নতুন পোশাক কিনে তারপর দুর্গাপুজোর জন্য নতুন পোশাক কিনতে হয়। এরপর যে যার সাধ্যমতো যা জোগাড় করতে পারবে, যেমন কুমকুম পরিয়ে সুগন্ধি দিয়ে ভগবানের পুজো করতে পারো এবং পুজোর শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে হবে। মাথায় রাখতে হবে এদিন কিন্তু ছোট্ট গোপাল সোনার জন্মদিন, তাই আমরা আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য যা যা করি তাই গোপালের জন্য করতে হবে। তাই এদিন গোপালের প্রিয় খাবার যেমন মাখন, মিছরি, ননি, নাড়ু, ক্ষীর, রাবড়ি ইত্যাদি সাজিয়ে গোপালের উদ্দেশ্যে দিতে হবে এবং সব শেষে দোল্লায় চড়িয়ে দোলাতে হবে। এখন বলি বন্ধুরা, জন্মাষ্টমীর উপবাস করলে কি কি খাওয়া যেতে পারে। জন্মাষ্টমীর উপবাস করলে অতি অবশ্যই আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ থাকতে হয়। এদিন হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবান দর্শন, অভিষেক দর্শন করতে হয় এবং ভগবানকে অভিষেক করে পুজো করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয়। মনে করা হয় উপবাসের সঙ্গে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতা, তাই এদিন ভগবানের পুজোর পর প্রসাদ বা ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এদিন সকাল থেকে তাজা অথবা শুকনো ফল খেতে হয়। মানা হয় এতে শরীর সুস্থ থাকে। ফলের মধ্যে যেমন আপেল, আঙুর, কলা, আমন্ড, আখরোট, নানা রকমের বাদাম এগুলি খাওয়া যায়। এতে শরীরের এনার্জি বজায় থাকে। খালি পেটে দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, তাই দুধ এড়িয়ে যাওয়াই ভালো। তার বদলে সাবুদানা, কলা, দুধ, মিছরি একসাথে মেখে খাওয়া যেতে পারে। এছাড়াও দই, মিষ্টি বা টক দই যাই হোক খাওয়া যেতে পারে। এছাড়াও ছানা বা ছানার তৈরি মিষ্টিও খাওয়া যেতে পারে। এছাড়াও ময়দার তৈরি বিভিন্ন খাবার যেমন লুচি, পরোটা, সাদা আলুর তরকারি, সুজিও খাওয়া যেতে পারে। এছাড়াও দুধ ছাড়া লিকার চা খাওয়া যেতে পারে, যেটা অ্যাসিডিটি হতে দেয় না, অথচ শরীর আমাদের চনমনে রাখে। এছাড়াও মাখনা খুব ভালো, মাখনার তৈরি বিভিন্ন খাবার বানিয়ে খাওয়া যেতে পারে।
আর যেটা অতি অবশ্যই খেতে হবে সেটা হচ্ছে জল। উপবাস রাখলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পরিবর্তে নুন চিনি মিশ্রিত জল বারবার খাওয়া যায়। এবার বলি বন্ধুরা, জন্মাষ্টমীর উপবাস করলে কোন কোন খাবার একেবারেই খাওয়া যাবে না। প্রথমেই বলে রাখি, জন্মাষ্টমী করলে ব্রতের পূর্ব দিন এবং পরের দিন আমিষ খাওয়া একেবারেই যাবে না। আমিষের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম যেমন একেবারেই বর্জনীয়, ঠিক তেমনই পেঁয়াজ, রসুন, মসুর ডালও একেবারেই খাওয়া যাবে না। এছাড়াও জন্মাষ্টমীর উপবাসে ধান থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলিও খাওয়া যায় না, অর্থাৎ এদিন ভাত অন্ন খাওয়া নিষেধ রয়েছে। জন্মাষ্টমীর দিন সারাদিনই উপবাসে যে সমস্ত খাবার খাওয়া যায় সেগুলি ছাড়া আর কিছু খাওয়া উচিত নয়। মনে করা হয় উপবাসে বারবার খাবার খাওয়া উচিত নয়, এতে মনের একাগ্রতা নষ্ট হয়ে যায়। রাত্রিতে শ্রীকৃষ্ণ ও গোপালের পুজোর পর ঠাকুরের প্রসাদ খাওয়া যায়। এছাড়াও এদিন নেশা জাতীয় জিনিস খাওয়া যায় না, তাই এদিন দুধ মিশ্রিত চা এবং কফি এড়িয়ে চলাই ভালো। এছাড়াও জন্মাষ্টমীর উপবাস রেখে অ্যালকোহল, তামাক, পান, সিগারেট এগুলি পরিহার করতে হবে, কেননা মানা হয় এতে আমাদের আধ্যাত্মিক সারাংশ বিনষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা দৈনিক খাবারে যে লবণ ব্যবহার করি তার পরিবর্তে সন্ধক লবণ খাওয়া উচিত। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, খুব আনন্দ এবং উল্লাসের সাথে শুভ জন্মাষ্টমীর দিনটি পালন করো। সাথে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভগবানের আশীর্বাদে সবার যেন মঙ্গল হয় এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।